আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা একটি সৃজনশীল, যেটা তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী থেকে এসেছিল। এই অধ্যায়টি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের এখানে একটা ছক দিয়েছে। তো এখানে বলছে কি যে উপরেরটা হলো মৌল XYZ, আর নিচেরটা হলো পারমাণবিক সংখ্যা। দেওয়া আছে ৮, ১২, ১৫। তো বলছে কি যে এই যে XYZ, এটা আসলে প্রকৃতপক্ষে কোনো মৌল না, এটা তোমাকে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। তো দেখো, গ নম্বরে বলছে যে উদ্দীপকের জেড মৌলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করো। কি বলছে? জেড যে মৌলটি আছে, এই মৌলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। তো আসো আমরা দেখি। দেখো, গ নম্বরে জেড যে পরমাণুটি আছে তার পারমাণবিক সংখ্যা কত? দেওয়া আছে 15। তো তোমাকে আগে লিখতে হবে যে 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুটি হলো কি হয়? ফসফরাস, অর্থাৎ জেড হলো আমাদের ফসফরাস। তো এটা আগে লেখো যে 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বিশিষ্ট পরমাণুটি হলো কি হবে? ফসফরাস। 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুটি হলো ফসফরাস, অর্থাৎ অর্থাৎ আমাদের কি ছিল এখানে? জেড। তাহলে জেড হলো ফসফরাস। এখন কথা হচ্ছে, এই যে ফসফরাস, এর পারমাণবিক ভর কত? তো লেখো যে আমরা জানি ফসফরাস এর পারমাণবিক ভর কত? 31। এটা তো আমরা জানি যে ফসফরাস এর পারমাণবিক ভর কত? 31। এখন আমাকে চাইছে কি যে 10টি পরমাণুর ভর নির্ণয় করো। তো দেখো, এরকম কি আমরা একটা সূত্র দেখছিলাম যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? দেখো, কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি দেখছিলাম আমরা? মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তো দেখো, এরকম আমরা একটা সূত্র জানি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি মৌলের একটি পরমাণুর ভর ভাগ কি হবে? কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তো এখন দেখো, এই যে কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা আমরা কি দেখলাম? এখানে আমাদের মৌলটা কি ছিল? ফসফরাস। তো ফসফরাসের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত? 31। তো এখানে দেখো কি হবে? 31 সমান কি মৌলের একটি পরমাণুর ভর? কি হবে? মৌলের একটি পরমাণুর ভর ভাগ, দেখো এই যে আমাদের এই মানটা আছে না, কত? যে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার আমাদের একটা ফিক্সড মান আছে। সেই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে তোমাদের যে 1.66 গুণন 10⁻24 গ্রাম। এই মানটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন দেখো, তাহলে এই যে মৌলের একটি পরমাণুর ভরের সাথে এই মানটা আমাদের কি আছে? ভাগ না? তাহলে এই পাশে আসলে কি হবে? গুণ। তো আমরা যদি একবার লিখে দিই তাহলে কি হবে? যে মৌলের একটি পরমাণুর ভর সমান কি হবে? দেখো, এই যে আগে থেকে কে ছিল? 31, আর এই টোটালটা কি ছিল? ভাগ। এ পাশে আসলে কি হবে? গুণ। তাহলে কি হবে? যে 1.66 গুণন 10⁻24। এখন কত হচ্ছে, এইটা কয়টা পরমাণুর?
দেখো এখানে লিখছি কি মৌলের একটি পরমাণুর ভর কয়টি, একটি পরমাণুর ভর। আর তোমাকে প্রশ্নে বলছিল কি যে মৌলের 10টি পরমাণুর ভর। তাহলে এখন আমরা কি করব, যে একটির জন্য যা পাই তাহলে 10টির জন্য কি হবে, এর সাথে 10 দ্বারা গুণ করলে পেয়ে যাব। তাহলে অতএব মৌলের 10টি পরমাণুর ভর কি হবে, এই যে যেটা ছিল এটার সাথে আমরা কি করব, যে 10 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা পেয়ে যাব। তো দেখো যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, এটা একবারে গুণ করে দাও তাহলে কত হবে দেখো, 1.66 টাইমস 10⁻²4, তাহলে এই মানটা আসে দেখো 5.146, কি আসে 5.146 টাইমস 10⁻²2। এটা কি বলছে যে 10টি পরমাণুর ভর এত কি হবে গ্রাম। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় অ্যান্সার। আমাদের এটাই চাইছিল যে 10টা পরমাণুর ভর কত সেটা নির্ণয় করো। ঘর নাম্বারে কি বলছে দেখো, যে উদ্দীপকের এক্স ওয়াই ও জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। কি বলছে, এই যে আমাদের যে তিনটা মৌল দেয়া আছে এই তিনটা পরমাণুর কি বলছে যে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ কোনটার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, তারপরে কোনটা এবং তারপর লাস্টে কোনটা, সেই ক্রমটা আমাদের কি করতে হবে ভাইয়ারা, বিশ্লেষণ করতে হবে। তো এই সকল সৃজনশীল গুলা মানে এই যে তোমার ঘ নাম্বার যেটা আছে এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা তোমরা খুব ভালো মতো করে মুখস্থ রাখবে। এইরকম ম্যাথ তোমার এটা স্যার বলছে কি যে ইলেকট্রন আসক্তির ক্রম, এখানে তোমাদের অন্য যে কোনো কিছুই আসতে পারে। তোমাকে বলতে পারে যে আয়নীকরণ শক্তির ক্রম, বা বলতে পারে তড়িৎ ঋণাত্মকতা ক্রম, বা বলতে পারে অধাতব ধর্মের ক্রম বা ধাতব ধর্মের ক্রম। এই যে ম্যাথ মানে একটাই প্রশ্ন কিন্তু এখান থেকে অনেক রকম ম্যাথ বানানো যায়। তো এই একটা টাইপ শিখবে যেন বাদ বাকি সকল রকম ম্যাথ তোমরা করতে পারো। প্রত্যেকটা তোমার ব্যাখ্যাও হবে একই রকম। তো এই যে ব্যাখ্যা এটা দেওয়ার সময় আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়, এই নিয়মগুলো যদি ফলো করে আমরা সৃজনশীলগুলো লিখি তাহলে আমরা এগুলোর ফুল মার্ক পাবো। তো নিয়মগুলো আসলে আগে আমরা দেখি যে নিয়মগুলো কি কি। যে তোমার যে কোনো এই রকম সৃজনশীল আমাদের সলভ করতে হলে তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে পরমাণুগুলো শনাক্তকরণ। তাহলে কি করবে, পরমাণু পরমাণু শনাক্তকরণ। তাহলে ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে এক্স ওয়াই জেড আছে না, এগুলো তো প্রকৃতপক্ষে কোনো পরমাণু না, তাই না, মানে মৌল না। তো এগুলো জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। তো তোমাকে এক্স অর্থাৎ কি পরমাণু, ওয়াই অর্থাৎ কি পরমাণু, জেড কি পরমাণু, এইগুলো আগে নির্ণয় করতে হবে। 2 নাম্বার ধাপ আমাদের কি হবে, এই যে প্রত্যেকটা যে পরমাণু তুমি নির্ণয় করলে এই পরমাণুগুলো আমাদের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি হবে, পরমাণুগুলোর কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করছো, এরপরের ধাপে আমাদের কি করতে হবে দেখো, এই যে আমাদের যেটা চাবে, হুম, আমাদের যেটা চাবে এখানে চা বলতে গেলে কি যে কোনো ধরনের আমাদের পর্যাবৃত্ত ধর্ম। তো তার ভিতরে এখানে তোমাদের চেয়েছে কি যে ইলেকট্রন আসক্তি চেয়েছে। তো যেহেতু ইলেকট্রন আসক্তি চেয়েছে তাহলে এই সৃজনশীলের জন্য কি হবে, যে ইলেকট্রন আসক্তির কি হবে সংজ্ঞা, যেটা চাবে তার কি দিয়ে দিবে সংজ্ঞা। তাহলে এখানে যদি ইলেকট্রন আসক্তি না বলে স্যার তোমাকে যদি বলতে আয়নীকরণ, তাহলে এখানে কি দিতে, শুধুমাত্র আয়নীকরণের সংজ্ঞা। যদি বলে ধাতব ধর্ম তাহলে কি দিবে, ধাতব ধর্মের সংজ্ঞা। আসো 4 নাম্বার স্টেজে আমাদের কি করতে হবে, যে পারমাণবিক ব্যাসার্ধ আর এই যে এখানে যেটা আছে ইলেকট্রন আসক্তি তার যে সম্পর্ক সেটা দেখাইতে হবে। তাহলে কি হবে যে পারমাণবিক মানবিক ব্যাসার্ধের সাথে এই যে ইলেকট্রন আসক্তি আছে না, ইলেকট্রন আসক্তির কি হবে সম্পর্ক সম্পর্ক দেখাবে, যে একটা বাড়লে আরেকটা বাড়ে নাকি কমে, এই যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো আমাদের দেখাইতে হবে। তো এই যে একই কথা, যে শুধুমাত্র ইলেকট্রন আসক্তির জায়গাতে স্যার যেটা দিবে তোমাকে ওইটা বসাইতে হবে, বাদ বাকি সবগুলো কি থাকবে, সেম থাকবে। আসো 5 নাম্বারে আমাদের কি করতে হবে, এইবার আমাদের দেব এই যে পারমাণবিক যে ব্যাসার্ধ আছে না, পারমাণবিক ব্যাসার্ধের ব্যাখ্যাটা তুমি দিবে। কি হবে, পারমাণবিক ব্যাসার্ধের ব্যাখ্যা। তো পারমাণবিক ব্যাসার্ধের ব্যাখ্যা দিবে কি, ওই যে তোমার বাম থেকে ডানে গেলে বাড়ে নাকি কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি কমে, এই জিনিসগুলো আমরা কি করবো এখানে ব্যাখ্যা দিব। আর লাস্টে 6 নাম্বার একটা শেষ ফিনিশিং দিব, অর্থাৎ আমাদের যে উত্তরটা চাইছে জাস্ট উত্তরটা এক লাইনে বলে দেব।
উত্তর দিয়ে দিব। তো দেখো, এই রকম যে সকল তোমাদের ম্যাথ বলবে চতুর্থ অধ্যায়ে, এই প্রত্যেকটার উত্তর তোমরা একইভাবে লিখবে। যে প্রথমে পরমাণুটি শনাক্ত করবে যতগুলো আছে, তারপর কি করবে যে পরমাণুগুলার ইলেকট্রন বিন্যাস করবে যে কয়টা থাকবে। আর তারপর কি হবে, ইলেকট্রন আসক্তির সংজ্ঞা। এখানে আসলে ইলেকট্রন আসক্তি আমি কি জন্য দিলাম, কারণ এই প্রশ্নে আমাকে ইলেকট্রন আসক্তি চেয়েছে, তার জন্য ইলেকট্রন আসক্তি দিলাম। তোমাদের স্যার প্রশ্নে যেটা বলবে তোমরা এখানে সেটার সংজ্ঞা দিবে। তারপরটা কি করবে, পারমাণবিক ব্যাসার্ধের সাথে ওই যে স্যার যেটা চাবে সেটার সম্পর্কটা দিবে, যেটা চাবে সেটার সম্পর্ক। 5 নম্বর ধাপে আসে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধের ব্যাখ্যাটা দিবে, যে পারমাণবিক ব্যাসার্ধ কোন দিকে গেলে বাড়বে বা কোন দিকে গেলে কমবে, অর্থাৎ যতগুলো পরমাণু আছে তাদের ভিতর কোনটার ব্যাসার্ধ বড় কোনটার ব্যাসার্ধ ছোট, এই ব্যাখ্যাটা। আর লাস্টে কি দিবে, উত্তর। এখন উত্তর মানে গোটাটাই তো উত্তর, কিন্তু এখানে আসলে উত্তর বলতে আমি বোঝাচ্ছে কি, ওই যে তোমার যে লাস্টে যে ক্রমটা আছে না, তোমাকে যেটা চাইছে কি ক্রম বিশ্লেষণ করো। তো তোমাকে কি করতে হবে, এই ক্রম যেটা আছে একদম এক লাইনে উত্তর ক্রমটা দিয়ে দিবে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তো দেখো এখানে আমাদের কি বলা ছিল, এক্স হলো 8, ওয়াই হলো 12 এবং জেড হলো 15। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের পরমাণুটি শনাক্তকরণ। তাহলে তোমরা যে এইভাবে লিখবে যে আমরা জানি যে এক্স পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কত আছে 8, তাহলে 8 পারমাণবিক সংখ্যা অর্থাৎ এক্স হলো আমাদের কত, অক্সিজেন। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা এটা বিস্তারিত লিখবে। তাহলে এক্স হলো কি আমাদের অক্সিজেন, ওয়াই দেখো কত পারমাণবিক সংখ্যা 12, তো 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুটি কি, ম্যাগনেসিয়াম। জেড হলো আমাদের কি 15, 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুটি হলো তোমার ফসফরাস। পাইছি। তাহলে দেখো 1 নম্বরের কাজ আমাদের শেষ। 2 নম্বরে তোমরা নিচে করবে, এগুলো তো ভালো, তোমরা বাংলা আরো বিস্তারিত লিখবে। 2 নম্বরে কি করবে, প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবে। এখন কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি তোমরা এখানে করবে না, ইলেকট্রন বিন্যাস করবে কোথায়, নিচে। তো আমি জায়গা শর্ট বা স্বল্পতার কারণে এখানে আমি লিখে দিচ্ছি। তো তোমরা করবে কি, এই যে অক্সিজেন এটার ইলেকট্রন বিন্যাস করবে 1s2 2s2 2p4। আশা করি ইলেকট্রন বিন্যাস করতে তোমরা সবাই পারো। ম্যাগনেসিয়ামে কি হবে, 1s2 2s2 2p6 3s2। ফসফরাসের কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p3। এটাই তো। হুম। তারপর কি হবে, ইলেকট্রন আসক্তির সংজ্ঞা। তো ইলেকট্রন আসক্তির সংজ্ঞা কি, ওই যে বলবে যে গ্যাসীয় কোনো এক মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রনকে প্রবেশ করিয়ে যে 1 মোল ঋণাত্মক আয়নে আয়নিত করতে যে শক্তি নির্গত হয়, সেই শক্তিকে বলা হয় ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি। দেখো এখানে দুইটা জিনিস মাথায় রাখবে, যখন তোমাকে আয়নীকরণ শক্তি বলবে তখন কি হবে, শক্তির প্রয়োজন হবে। আর যখন ইলেকট্রন আসক্তি বলবে তখন তোমাকে কি হবে, শক্তির নির্গত হবে। তাহলে এই কথাটা এখানে উল্লেখ করে দিবে যে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা। এখানে কি করবে, ইলেকট্রন আসক্তির কি করে দিবে, সংজ্ঞা। হুম, সংজ্ঞা দিবে। তাহলে দেখো আমাদের 3টা ধাপ চলে গেল। 4 নম্বর ধাপে এসে কি হবে, যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্কটা কেমন সেটা। তো এখানে তোমরা বোল্ড করে লিখে দিবে যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্কটা আসলে কেমন হয়, ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিকের অর্থ কি, একটা বাড়লে আরেকটা কমবে, আর আরেকটা বাড়লে এটা কি হবে, কমবে। তাহলে লিখে দিবে কি, পারমাণবিক মানবিক ব্যাসার্ধ বাড়লে বাড়লে কি হবে, ইলেকট্রন আসক্তি কমবে। আবার একই সাথে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে কি হবে, ইলেকট্রন আসক্তি বাড়বে। এই দুটো তোমরা যেরকম বোল্ড আকারে লিখে দিতে পারো, তাহলে জিনিসটা তাহলে চোখে পড়বে এবং মাঝখানে যেহেতু দেখতে ভালো লাগবে। তারপর আসে দেখো বলছে কি, পারমাণবিক ব্যাসার্ধের ব্যাখ্যা। তো পারমাণবিক যে ব্যাসার্ধ, দেখো এই যে আমরা যে পরমাণুগুলো পাইছি যে অক্সিজেন ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, এইগুলো আমাদের ব্যাখ্যা দিতে হবে পারমাণবিক ব্যাসার্ধ কোন দিকে। তো আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যে এখানে আমাদের অক্সিজেন যেটা আছে সেটা কত নাম্বার পর্যায়, 2 নম্বর পর্যায়। আর যে ম্যাগনেসিয়াম আছে সেটাও আমাদের 3 নম্বর পর্যায়, যে ফসফরাস আছে সেটাও আমাদের কি 3 নম্বর পর্যায়। তো এখানে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, যেহেতু এটা 2 নম্বর পর্যায়, তাহলে অক্সিজেনের আকার কি সব থেকে ছোট। তাহলে কি হবে, অক্সিজেন এর আকার কি হবে, সব থেকে কি হবে, ছোট, তাই না। এখন আমাদের হাতে অপশন আছে কি, ম্যাগনেসিয়াম আর ফসফরাস। তো ম্যাগনেসিয়াম ও ফসফরাস যেহেতু তারা একই পর্যায়ের মৌল, কিভাবে বুঝলাম একই পর্যায়ে, এটা 3 নম্বর এটা 3 নম্বর। তো 3 নম্বর যেহেতু পর্যায়ের মৌল, তাহলে এগুলা কি হয়, আমরা জানি একটা পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যায় তখন পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়, কমে যায়। কি জন্য কমে যায়, এটার ব্যাখ্যা তোমরা অবশ্যই এটা এখানে লিখবে। যে আমরা জানি কি, যে যত বাম থেকে ডান দিকে যাব তত আমাদের কি হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে।
পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি, নিউক্লিয়াসের ভিতর যে প্রোটন সংখ্যা আছে সেটা বৃদ্ধি পাওয়া। তাহলে প্রোটন যে তার বাইরে যে ইলেকট্রন আছে সেগুলোকে আকর্ষণ বল কি হবে, বৃদ্ধি পাবে। আর যেহেতু একই পর্যায়ে অর্থাৎ কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু যত বাম থেকে ডান দিকে যায় তত আকর্ষণ বৃদ্ধি পায়, যার কারণে আমাদের এই ব্যাসার্ধগুলো কি হতে থাকে, যত বাম থেকে ডান দিকে যাবে তত ধীরে ধীরে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। আর যদি তোমার এরকম অবস্থায় আসে যে সম্পর্কগুলা উপর থেকে নিচে মানে গ্রুপে, তাহলে কি হবে, উপর থেকে নিচে গেলে জিনিসগুলো বৃদ্ধি পাবে। এগুলা কি আমরা দেখাচ্ছি, এগুলা দেখাচ্ছি আকারের ক্রম। এগুলা কি, আকার, আকারের ক্রম। কোথায় আকারের ক্রম, এটা হচ্ছে পর্যায় ভিত্তিক আকারের ক্রম। হুম। তো তাহলে দেখো, এই যে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, এই দুইটার ভেতরে আমার যেহেতু দেখতে পাচ্ছি ফসফরাসটা কোথায় আছে, ডানের দিকে আছে, তার মানে কি ফসফরাসের আকার কমবে। তাহলে কি হবে, ফসফরাসের আকার কমবে। তাহলে এখানে আমি লিখি যে ম্যাগনেসিয়াম ও ফসফরাস যেটা আছে তার ভিতরে আমাদের কি হচ্ছে, যে এর আকারটা কমবে, ম্যাগনেসিয়ামের আকারটা কি হবে, বাড়বে। তো আমরা জানি কি যার আকার বড় হয় তার দিকে হাঁ করা থাকে না। তো আমি হাঁ করাই বললাম, কারণ অনেকেই আছে ইজ গ্রেটার দেন এবং স্মলার দেন বুঝতে চায় না। তো যার কারণে কি করলাম, যেটা বড় সেদিকে কি করলাম, হাঁ করে দিলাম। আর এই দুইটা থেকে আবার কি আছে, অক্সিজেন ছোট না। ছোট মানে কি, যেদিকে হাঁ করা থাকবে না সেটা ছোট। তার মানে কি, যে আমার অক্সিজেনটা কোথায় হবে, এই জায়গাতে। তাহলে এই যে সব থেকে বড় ম্যাগনেসিয়াম, তার থেকে ছোট ফসফরাস, তার থেকে ছোট অক্সিজেন, এটা কিসের, এটা হলো আকারের ক্রম। বা এই যে আমরা যে ব্যাসার্ধ বলতেছি না, এটা কিসের ক্রম, ব্যাসার্ধের ক্রম। তাহলে এটা কি হবে, ব্যাসার্ধের বা আকারের ক্রম। তো ব্যাসার্ধের বা আকারের ক্রম। তো এই যে তারপর লিখবে কি, যে আমরা জানি কি পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে আসক্তিগুলো কি হবে, কমবে। অর্থাৎ ইলেকট্রন আসক্তির ক্রম কি হবে, দেখো ইলেকট্রন আসক্তির আসক্তির ক্রম। তো দেখো এই যেগুলো আছে পরমাণু আমি ঠিক ওইভাবেই লিখবো, যেহেতু উল্টাই যাবে। তাহলে আমরা কি করবো, দেখো এই চিহ্নগুলো এদিকে আছে না, তখন কি হবে, এদিকে যাবে। তার মানে সব থেকে ইলেকট্রন আসক্তি কার বেশি হবে, অক্সিজেন। তারপরে কম হবে কার, ফসফরাস। তারপর কম হবে কার, ম্যাগনেসিয়াম। আর এটাই হচ্ছে যে আমাদের লাস্টে যে উত্তর বলছিলাম না, এটা তো তোমরা এখানে বাংলা লাইন লিখে দেবে। এই সৃজনশীলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে তোমাদের এই চতুর্থ অধ্যায়ে যে পর্যায় সারণীটা আছে, এই অধ্যায় থেকে এই সৃজনশীলটা প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বার এসেছে। তো যার কারণে তোমরা এই যে নিয়মগুলো যদি ফলো করে লিখতে পারো, তাহলে দেখবে আর কোনো প্রশ্ন তোমাদের আটকাচ্ছে না। শুধু এই স্টেপগুলা খাতাতে তুলে নাও এবং এই স্টেপ বাই স্টেপ সমাধানগুলো করবে। আর আমি তো এখানে তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখছি, তোমরা করবে কি, এর সাথে গাইড থেকে বা বই থেকে আরো বিস্তারিত পড়বে, পড়ে ভালো করে লিখবে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।